আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমরা নিউপ্লাজম 1 শেষে আজকে নিউপ্লাজম 2, তাই তো? আসেন আজকে তাহলে নিউপ্লাজম 2 তে আজকের এই লেকচার পড়লে আপনি জানতে পারবেন কি পারবেন টেরাটোমা, হামাটোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, ঠিক আছে? এগুলো নিয়ে কিছু কথা, অনকোজিনস, P53, টিউমার এনজিওজেনেসিস, তারপরে ছোট ছোট কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। চলে আসবেন আপনি পেজ নাম্বার হামাটোমায় চলে আসেন। এটা হামাটোমাটা আমরা আবার ব্যাকে যাব। হামাটোমা হচ্ছে পেজ নাম্বার 40, পেজ নাম্বার 40। ওকে, ওখান থেকে একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপরে আমরা যাব। সো এরকম কিছু প্রশ্ন 2014 সালে পাটনে ছিল। এটাও একটা স্লাইড আমার কাছে আছে। শুধু কোশ্চেনগুলো দেখেন, কোশ্চেন তো আসলে ওভাবে পাওয়া যায় না। ফ্রোজেন সেকশন বেস্ট ডান ফর, আমরা এটা নিয়ে কথা বলবো। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ ম্যালিগন্যান্ট টিউমার SBA2, আলফা ফিটোপ্রোটিন এলিভেটেড, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, গাইনিতে ছিল প্রশ্নটা। দেখেছেন এই যে এপিস্টেন বার ভাইরাস অ্যাসোসিয়েটেড কার্সিনোমা, ঠিক আছে না, বলেছিলাম ওদিন। নেসেসারি টু অ্যাসেস ইনভেশন, এই ধরনের একটা প্রশ্ন P53 নিয়ে কোশ্চেন ছিল। প্রতি বছরে একই জায়গা প্যাথোলজি প্রশ্নগুলো আসার জায়গা কিন্তু সেম, একদম সেম, একই প্রশ্ন বারবার আসবে, স্টিমগুলো ঘুরে ফিরে চেঞ্জ থাকবে। এক্ষেত্রে এই হামাটোমাতে আসেন। হামাটোমা, ওকে, হামাটোমা কি? সামটাইমস আমরা এতক্ষণ টিউমার, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে কথা বলছিলাম, তাই না? সো হামাটোমা আসলে একটা টিউমার লাইক গ্রোথ ম্যালফরমেশন। অ্যাকচুয়ালি দিস ইজ নট এ টিউমার, বাট টিউমার লাইক ম্যালফরমেশন, যেটা কি কোনো নির্দিষ্ট এরিয়ার লোকালাইজ টিস্যু তার এক্সেসিভ গ্রোথ হওয়ার কারণে হয়। এক্সাম্পলটা দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে হেমানজিওমা, নিউরোফাইব্রোমেটোসিস, লিমফ্যানজিওমা, আছে না? এগুলো কি, ধরেন একটা জায়গায় 10টা চ্যানেল তৈরি হওয়ার কথা ছিল ব্লাড ভেসেলের, সেখানে সেটা গ্রোথ ফ্যাক্টরের কারণেই হোক বা জিন কোনো অ্যাসোসিয়েটেড কোনো কারণেই হোক, ওখানে 500টা চ্যানেল তৈরি হয়েছে। তো চ্যানেলগুলো একসাথে জড়িয়ে টড়িয়ে একটা সোয়ালন একটা এরিয়া বা লাম্পি একটা এরিয়া তৈরি করেছে। এই জিনিসটাকে আমরা বলছি হামাটোমা। ইট ইজ টিউমার লাইক ম্যালফরমেশন। মজার ব্যাপার হলো এটা হচ্ছে এমন একটা গ্রোথ যার কোনো ক্যাপসুল নাই, ঠিক আছে? ইট হ্যাজ নো ক্যাপসুল। তাহলে বিনাইন টিউমারে তো ক্যাপসুল থাকে আমরা জানি, কিন্তু হামাটোমার কি ক্যাপসুল থাকে? থাকে না। আচ্ছা, পরীক্ষা যদি এরকম আসে এবং এটা অ্যাবসলিউটলি বিনাইন কন্ডিশন, অ্যাবসলিউটলি বিনাইন কন্ডিশন। আচ্ছা, দ্বিতীয় যেটা হলো, ধরেন পরীক্ষায় এটা থাকলো ফলোইং বিনাইন টিউমারস হ্যাভ নো ক্যাপসুল। ছিল? ইয়েস, আজকে ছিল। বাস, তাহলে অ্যান্সারটা পাওয়া গেল। যদি কখনো, এখন প্রশ্নটা শোনেন, আপনি এখন বলবেন যে এটা তো বিনাইন টিউমার না। ইট ইজ ট্রু, আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট যখন কোনো প্রশ্নে এই কথাটা বলা থাকবে, ধরেন এই কিছু বলেছে না, ডুয়েল অ্যান্সার, ডুয়েল অ্যান্সার। এখন স্যারের ব্রেইনে কোন কনসেপ্ট আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার হয়তো বা পেছনের প্রশ্নের ভান্ডারে এটা লেখা আছে যে যেই সব প্রিমারি ক্যাপসুল নাই, সব স্যারের এরকম গাদি গাদি কিছু নোট থাকে, পুরাতন পাতা থাকে, লেখা থাকে, যেগুলো দেখে দেখে, যেগুলো হেল্প নিয়ে অথবা নতুন বইয়ের সাথে মিলিয়ে উনি কিছু কোশ্চেন তৈরি করেন। কারণ ওই কনসেপ্টটা যদি এরকম থাকে যে না, দিস আর টিউমার হ্যাভ নো ক্যাপসুল, যদি এই ধরনের প্রশ্ন থাকে, তখন আমার জন্য কি করা আছে, আপনি দুইটা কনসেপ্ট নিতে পারেন যে এটা তো টিউমারই না, ওকে, ইট ইজ ট্রু। আবার যদি স্যারের কনসেপ্টে থাকে, তখন কিন্তু আমার কিছু করা থাকবে না। আমি ইট ইজ এ টিউমার হ্যাভ নো ক্যাপসুল, দিস আর হেমানজিওমাস, লিমফ্যানজিওমাস, নিভাস এন্ড মেনি নিভাস, আছে না? সো তাহলে আপনি এটা ডুয়াল কনসেপ্টে ধরতে পারেন। এখন আপনি যে কোনো একটা করতে পারেন। এখন বলেন যে আপনি কি বলেন,
আমি হইলে বিনাইন টিউমার হ্যাভ নো ক্যাপসুল, এই প্রশ্নটা যদি থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে এগুলোকে ট্রু দিব। আমি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করবো যে ঠিক আছে ট্রু। ঠিক আছে, এখন বলেন এসবিএ তে যদি থাকে তাহলে কোনটা দিব? লিওমায়োমা দিব, লিওমায়োমা দিব। ঠিক আছে, তখন তো এসবিএ, এসবিএ সুবিধা অসুবিধা হচ্ছে এটা, তাহলে এক্ষেত্রে আমি অবশ্যই লিওমায়োমাকে চয়েস করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন টেরাটোমা। টেরাটোমা কি জিনিস? এটা হচ্ছে টোটিপটেন্ট সেল থেকে তৈরি হওয়া এমন একটা টিউমার লাইক গ্রোথ। টিউমারের নেচার আপনারা জেনেছেন, ওই এরিয়ার লোকালাইজড টিস্যু, তাই না? এক্সেসিভ গ্রোথ অফ দ্য লোকালাইজড টিস্যু। আবার এক্সেসিভ গ্রোথ অফ দি লোকালাইজড টিস্যু বিনাইন কন্ডিশন, আবার বলছে হেমাটো ম্যালফরমেশন। কিন্তু এটা এমন একটা টিউমার যার মধ্যে 3টা জার্ম সেল লেয়ারের কন্ট্রিবিউশন থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ঠিক আছে, 3টারই কন্ট্রিবিউশন থাকে। আগে পত্রিকা, এখন আসে না মনে হয়, আগে পত্রিকায় দেখতাম যে শিশুর পেটে বাচ্চা, কিশোরীর পেটে বাচ্চা, দেখেছেন কখনো? মানে মৃত বাচ্চা। আসলে কি ওটা একটা টিউমার যার চুল আছে, নখ আছে, দাঁত আছে, এরকম জিনিসপত্র দেখে হচ্ছে শিশুর পেটে বাচ্চা। ঠিক আছে, এরকম একটা পত্রিকা আসতেছে। মেবি ইটস এ ডারময়েড সিস্ট, অ্যাকচুয়ালি হতে পারে এটা একটা ডারময়েড সিস্ট হতে পারে এটার সাথে তাহলে। এবং সাধারণত মিডলাইন লোকেশনে খুব স্মলার ফেজে পাওয়া যেতে পারে। মিডলাইন লোকেশন এগুলো অ্যালং দ্য মেডিস্টিনাম, রেক্টোপেনিটেনিয়াম, নেক, স্যাক্রোকক্কেজিয়াল রিজনে। কিন্তু ঝামেলাটা কোথায় জানেন? ইট হ্যাজ ম্যালিগন্যান্ট পটেনশিয়াল। মনে আছে, টেরাটোমা যদি ম্যাচিউর হয় তাহলে কি, কিন্তু যদি ইম্যাচিউর হয়, সো ইট মে বি, তাহলে এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে, আবার পুয়ারলি ডিফারেন্সিয়েটেড হতে পারে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ডারময়েড সিস্ট। গাইনির যারা স্পেশাল ক্লাসে ডারময়েড সিস্ট নিয়ে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বাকিদের জন্য এতটুকু জানাটাই যথেষ্ট, এর বেশি জানার প্রয়োজন নেই। তাহলে হামারটোমা আর টেরাটোমার মধ্যে পার্থক্য কি বলেন? প্রথম পার্থক্য হচ্ছে হামারটোমা হচ্ছে ওই যেখানে হয়েছে সেখানকার লোকালাইজড টিস্যু নিয়ে তৈরি, কিন্তু টেরাটোমার মধ্যে 3টা জার্ম সেল লেয়ারের কন্ট্রিবিউশন থাকে। হামারটোমা ওয়েল ডিফারেন্সিয়েটেড, টেরাটোমা মে বি আনডিফারেন্সিয়েটেড। হামারটোমার হচ্ছে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল নাই, টেরাটোমার ম্যালিগন্যান্ট পটেনশিয়াল আছে। হামারটোমার আরেকটা মজার হলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডের পরে হামারটোমা আর বড় হবে না, ওটা যে অবস্থায় আছে অবস্থায় থেকে যাবে। কিন্তু টেরাটোমার ক্ষেত্রে কথাটা বলা যায় না। ঠিক আছে, এই কথাটা বলা যায় না। এবার আসেন স্কোয়ামাস সেল কার্সিনোমা। এগুলো খুব আলোচনার কিছু নাই, আমরা এগুলো জানি। এর মধ্যে সাইডটা একটু দেখলেন, চলে যান প্রিডিসপোজিং ফ্যাক্টর। এর মধ্যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, সান এক্সপোজার, প্রলং, আর্সেনিক। আপনারা কিন্তু একটু আগে পড়ে আসছেন তাই না? আর্সেনিকের সাথে এসসিসি জড়িত, মনে আছে? আবার আয়নাইজিং সাথে মনে আছে, আয়নাইজিং এসসিসি, বিসিসি, এমএম, মনে আছে? তো সেই কথাগুলোই তো আবার ঘুরে ফিরে আসছে। হোস্ট ফ্যাক্টরটা দেখেন কেমন চেনা চেনা লাগে। 1 নম্বরে দেখেন তো, স্কিনের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনের সাথে এটার কি মিল পাওয়া যায়? যায় না? যায়। ওকে, তাহলে ইমিউনো সাপ্রেশন, এই যে এইডস পেশেন্টের মানে এইচআইভি অ্যাসোসিয়েটেড কার্সিনোমা, ওইটার লিস্টের মধ্যে কি স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে? আছে না নাই? নাই? আচ্ছা, এইচআইভি অ্যাসোসিয়েটেড ক্যান্সার আছে? আছে না নাই? যদি না থেকে এখনই লিখে আসেন, এখনই লিখে আসেন ওখানে। আপনাকে আমি পেজ নাম্বারটা বলছি, আগে আগে পাতা 21 এর মধ্যে ওখানে লিখে আসেন, এসসিসি লিখে রাখেন, এসসিসি লিখে রাখেন, তাহলে একটা নতুন তথ্য আমাদের ভান্ডারে যোগ হলো। ঠিক আছে, কোথায় কোথায় আছে? ওটা তো হেপাটোসেলুলার, আমি বলেছি এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা। চলে আসেন বেজাল সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা কি? সবাই একটা অ্যানসার বলেন। এটা একটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। এবার কয়েকটা কথা কান খাড়া করে শুনেন, তারপরে আমি আপনাকে একটা প্রশ্ন দেখাবো। ক্লিয়ার? প্রথম কথা হচ্ছে একটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার নেচারটা দেখেন, ইট ইজ স্লো গ্রোয়িং বাট হাইলি অ্যাগ্রেসিভ। ঠিক আছে, এবং হাইলি অ্যাগ্রেসিভ কেন? এটা হচ্ছে আপনার স্কিন, ডার্মিস, এপিডার্মিস, বেসমেন্ট মেমব্রেন, ইভেন ইট মে এক্সটেন্ড আপ টু কার্টিলেজ বোনস।
এতটাই এটা অ্যাগ্রেসিভ, ধরেন যেখানে হবে, তাহলে এটা একটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, ভেরি অ্যাগ্রেসিভ বাট স্লো গ্রোয়িং, লোকালি ম্যালিগন্যান্ট, লোকালি ইনভেসিভ টিউমার। কোথায় হয়? মোস্টলি অকার্স ইন দ্য ফেস। কোথায়? ভালো করে দেখেন, ইয়ার লোবিউল, এখান থেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এই আপনি যদি একটা সরল রেখা টানেন এইটার উপরে, ঠিক আছে, উপরের দিকে, সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে। এটা কি মেটাস্টেসিস হবে না হবে না? হ্যাঁ, হবে না। ওকে, তাহলে নেভার ক্যান মেটাস্টেসিস, ট্রু অর ফলস? নেভার সোয়ার আপন এ ম্যালিগন্যান্সি। কখনোই আমরা এই কথা বলবো যে নেভার, নেভার শব্দটা ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমি কখনো বলতে যাব না বা পারবো না। আমরা বলবো যে ডু নট মেটাস্টেসাইজ, ওকে, ইউজুয়ালি নট মেটাস্টেসাইজ, ঠিক আছে? এই কথাগুলো হচ্ছে আমরা এটা বলবো। ম্যালিগন্যান্সি তো ম্যালিগন্যান্সি, ওকে নিয়ে এত বাজি ধরার কিছু নেই, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে কি ও লিম্ফ নোড মেটাস্টেসিস হবে না হবে না? এইটা ছিল আমার প্রশ্ন। ফেসে আছে, তাহলে অ্যাসোসিয়েটেড লিম্ফ নোডে কি মেটাস্টেসিস হবে? ইয়েস অর নো? হবে না। ওকে, লিম্ফ নোড কি পালপেবল পাওয়া যেতে পারে না পারে না? এখন আমাকে বলেন, লিম্ফ নোড পালপেবল পাওয়া যেতে পারে, কেন? কেন? শুধু মেটাস্টেসিস কি এটার কারণ হবে? রিঅ্যাক্টিভ লিম্ফোঅ্যাডেনাইটিস, রিঅ্যাক্টিভ লিম্ফোঅ্যাডেনাইটিস ইমিউনো সিস্টেম অ্যাগ্রাভেট করেছে, সুতরাং লিম্ফ নোড পালপেবল পাওয়া যেতেই পারে। বেলি লাভে কথাটা সুন্দরভাবে বলা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কাদের হবে? ইউজুয়ালি মেল, নাম্বার 1, যারা রোদে পড়ে বেশি, ফার্মার, ফিশারম্যান, ওকে, এবং যারা একটু সিনিয়র পারসন, এজিং পারসনদের এটা হচ্ছে বেশি। এরপরে আসেন, তাহলে নো ড্রেনিং লিম্ফ নোড, তাহলে এটা একটা কার্সিনোমা, ট্রিটমেন্ট কি দিবেন বলেন? হ্যাঁ, ওয়াইড লোকাল এক্সিশন মানে কি? তার মানে যতটুকু আছে ততটুকু তো কাটবই, এর সাথে একটু ভালো মার্জিন নিয়ে কাটবো, ঠিক আছে? এবার কার্সিনোমার সাথে কি দিতে চান? কেমোথেরাপি নাকি রেডিওথেরাপি? রেডিয়েটিস এ রেডিও সেনসিটিভ। সো বলেন, কয়েকটা কথা বললাম, প্রশ্নটা ঝটপট দেখে ফেলেন। এটার আরেকটা নাম কি? তাহলে প্রশ্নটার অ্যান্সার দেন, ঝটপট অ্যান্সার দিবেন। রডেন্ট আলসার ইজ এ basal cell carcinoma, arises from the basal layer of appendages, involve the cartilage and bones, majority of the lesions found in the face, metastasize to the regional lymph nodes। কয়টা ফলস আছে? একটা। শিওর? আমার সাথে কেউ দ্বিমত করবেন? সবাই ধরা খেয়েছেন। ধরা কেন বি? কেন বি? হ্যাঁ, ব্যাখ্যাটা নিলাম না, আপনি কেন? Exactly, exactly, exactly. You have got the point. You have got the point. Look at this. Appendages মানে কি? চুল নখ। সো এটা কি চুল নখে basal layer of the appendage, basal layer of the skin। শুধু basal লেখা দেখলে আপনি প্রতারিত হবেন। দেখেছেন আপনি কিভাবে নাম্বারটা কাটা গেল? বি কেয়ারফুল। ওকে, সো এখানে কত ফলস আছে? তাহলে দেখছেন কোশ্চেনটা কিভাবে সব শব্দের শেষ মুহূর্তে গিয়ে কিন্তু ঝামেলা হয়ে যায়। আসেন এবার ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমা পড়তে গিয়ে আপনাকে তিনটা শব্দ জানতে হবে, একটা হচ্ছে মোল, একটা হচ্ছে নিভাস, আর একটা হচ্ছে মেলানোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। ওকে, বলেন হোয়াট ইজ মোল? হোয়াট ইজ মোল? আমরা যেটাকে আচিল বা তিল বলি না, ইট ইজ দ্য কালেকশন অফ দি মেলানোসাইট, কালেকশন অফ দি মেলানোসাইট। হোয়াট ইজ নেভাস? যখন সেটা একটা বিনাইন টিউমার আর একটু বড় সাইজ হয়ে যায় সেটাকে আমরা বলছি কি? নিভাস। ওটা যখন ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যায় তখন কি? সো মেলানোমা মানে আপনার কালো চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে ওখান জায়গাটা কালো হয়ে যাবে। প্রি এক্সিস্টিং একটা মোল, সেটা কিন্তু ডিপিগমেন্টেশন হতে পারে। হঠাৎ করে কোন একটা নিভাস ছিল অথবা একটা মোল ছিল, সেটা ডিপিগমেন্টেড হওয়া শুরু করলো, আলসারেশন হলো, ব্লিডিং হচ্ছে, ইচিং হচ্ছে, ওখান থেকে সামহাউ ইনফেকশন না, ওখান থেকে ধরেন স্প্রেডিং হচ্ছে, ডিসফিগারেশন হচ্ছে, এরকম যদি কোনো কিছু থাকে, ইট মে টার্ন ইনটু ম্যালিগনেন্স। খারাপ জিনিস কি জানেন? এটা র্যাপিডলি ইনফিল্ট্রেটিং হওয়া মাত্র এটাকে সাইজ করে ফেলতে হবে, একদম সন্দেহ হওয়া মাত্র এটার বিরুদ্ধে অ্যাকশনে চলে যেতে হবে, বিকজ র্যাপিডলি ইনফিল্ট্রেটিং। সো প্রি এক্সিস্টিং আপনার একটা তিল বা আচিল আছে, কোথায় হইতে পারে, কোন জায়গায় না হইতে পারে, সব জায়গায় হতে পারে। লুক এট দিস, হতে পারে আপনার স্কিন, ইভেন কোরোয়েড, সিলিয়ারি বডি, রেটিনা, ইসোফেগাস, ভ্যাজাইনা, মেনিনজাস, ইভেন ফর দি মেনিনজাস।
এনিওয়্যার ইট ক্যান বি হ্যাপেন। ঠিক আছে, সো সব জায়গায় হতে পারে। এখন আপনার একটা প্রি এক্সিস্টিং মোল আছে বা নিভাস আছে, কালকে থেকে ধরেন ইচিং হওয়া শুরু হলো, আপনি কি টেনশনে পড়ে যাবেন? নো, বিকজ ইট ইজ ভেরি আনকমন বিফোর দ্য এজ অফ 40 অ্যাকচুয়ালি। ইট ইজ আ লেট এজ, এটা বেশি কাদের হয়? সাইজে একটা এক্সিস্টিং জিনিস ছিল আমার 2 বছর 3 বছর 5 বছর ধরে, সেটা হঠাৎ করে সাইজে বড় হচ্ছে, সো আই হ্যাভ টু কেয়ার। এতদিন তো এটা বড় হয়নি, তাহলে এটার এখন কি খেয়াল হলো? সো আই হ্যাভ টু কেয়ার। ওকে, আমাকে ওই জায়গাটা কেয়ার নিতে হবে। তাহলে এটা হচ্ছে যারা ফিমেল, ফেয়ার স্কিন, ওকে, এদেরকে কিন্তু এটা বেশি হয়। ঠিক আছে, এবং মেলানোসাইটের মনে আছে কোথা থেকে আসে? কোথা থেকে আসে? আমি পড়াইছি নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস না, কয়টা সেল? 6 সেলস। সারা জীবন ভোলা যাবে না কিন্তু, বলেছে মানে যতদিন পরীক্ষা দিতে থাকবেন তারপরে ভুলে যান। আচ্ছা, হ্যাঁ, মেলানোসাইট। পৃথিবীর যত মানুষ আছে এই মানুষের কি মেলানোসাইট সংখ্যা সবারই কিন্তু কম বেশি প্রায় সমান। ঠিক আছে, তাহলে এই যে কেউ কালো, কেউ ধলো, কেউ শ্যামলা, কেউ ফর্সা শ্যামলা, কেউ গাঢ় শ্যামলা, কেউ হালকা শ্যামলা আছে না? ছেলে দেখতে গেলে বিয়ের সময় দেখবেন যে শ্যামলার কত প্রকারভেদ আছে, শ্যামলার মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, তাই না? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আচ্ছা, কেন এই ভ্যারিয়েশন হয় কেন বলেন? এটা পিছনে দায়ী কে? মেলানোসাইট। তার ভেতরে তাহলে এই যে মেলানোসাইট, এটা একটা মজার প্রপার্টি আছে, আমি সবসময় এই সময় তথ্যটা বলি। মেলানোসাইটের ওর কিন্তু সিউডোপড ফর্ম করতে পারে, স্কিনের লেয়ারে লেয়ারে সে যেতে পারে, এবং যখন ইয়ে হয় সে তখন লেয়ারে গিয়ে চেঞ্জ করে, মানে লেয়ার চেঞ্জ করে সে মেলানোসোম সিক্রেট করে। ঠিক আছে, ধরেন একজন কক্সবাজারে গেল, 2-3 দিন ঘুরে আসলে আপনি দেখে বলতে পারবেন না যে কক্সবাজারে গেলি কিনা? বলা যাবে না কেন? কিভাবে, কি দেখে বলেন? হ্যাঁ, চেহারা দেখে বলে। ওখানে কি বলা লাগে যে মেলানোসোম কি উপরে উঠে আসছে? এখানে বলা লাগে না। ঠিক আছে, প্রোটেক্টিভ ওয়েতে মেলানোসোম এসে তার সিক্রেশনটা করে। এই যে প্রপার্টি, এই প্রপার্টির উপরে বেস করে কি তৈরি হয়েছে বলেন তো? পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট বিজনেস কি? সেকেন্ড লার্জেস্ট হচ্ছে কসমেটিক্স। ঠিক আছে, এই কসমেটিক্স এর একটা বিরাট পার্ট হচ্ছে কি? ফেয়ারনেস ক্রিম। সবাই এটা মানে শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্রিমের নাম কি? এখন হাত তুললাম না, কারণ আপনারা ব্যবহার করেন না, আপনারা ব্যবহার করেন বা না করেন, এটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্রিম। ঠিক আছে, ছেলেরা তো চুপ থাকবে, কারণ তারা ব্যবহার করে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। ঠিক আছে, তারা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ব্যবহার করে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এই যে ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন দেখেছেন? বিজ্ঞাপন কি বলে? দিনে কয়বার মাখতে বলে? আপনার বিজ্ঞাপনও দেখার সময় পান না। ঠিক আছে, বিজ্ঞাপন দেখা হচ্ছে দিনে 3বার মাখবেন, সপ্তাহে 7 দিন, 2 মাস দেখার পরে আপনার 39 BCS কনফার্ম, চাকরি নিশ্চিত। যারা মাখেন নাই তাদের হয়তো চাকরি হয়নি, সামনে 41 আসতেছে, মাখা শুরু করেন, তাহলে চাকরি কনফার্ম। আরেকটা জিনিসে চাকরি কনফার্ম হয়, সেটা হচ্ছে রিন পাওয়ার ডিটারজেন্ট, তাই না? আচ্ছা, এই যে ধরেন যে মাখার পরে কি ফর্সা হয় কি হয় না? কি আইডিয়া? ডেফিনেটলি ফর্সা কেন হয়? কেন ফর্সা হয় বলেন তো? ফর্সা হওয়ার কারণ হচ্ছে নো ফেয়ারনেস ক্রিম ক্যান বি ডেভেলপ উইদাউট দ্য প্রেজেন্স অফ মার্কারি। ওর মধ্যে মার্কারি জাতীয় কম্পোনেন্ট থাকে। ইট ইজ হাইলি ইরিটেবল ফর দিস জেন্টলম্যান মেলানোসাইট। যখন 3 বেলা বা 2 বেলা করে মাখতে থাকবে, ও কন্টিনিউয়াস তাকে পোক করতে থাকবে। ওকে যখন ইরিটেট করতে থাকবে, ভদ্রলোক মানুষ কি করবে? সে নিচের স্কিনে চলে যাবে। যখন নিচের ওর সিক্রেশনও, নিচের লেয়ার থেকে সিক্রেশন করতে পারবে না। এখন 2 বেলা করে মাখতেছেন। আরেকটা কি, আরো যেন গ্লেজি আসে, তার জন্য কি হবে? মেলাজমাতে আমরা ব্যবহার করি হাইড্রোকুইনন। ওর কাজ কি? স্কিনটাকে উঠায় ফেলে। এটার আবার একটা সুন্দর নাম দিয়েছে, এক্সট্রাক্টর। এক্সট্রাক্টর মানে কি? উঠাইতে থাকবে শুধু। ঠিক আছে, এই এক্সট্রাক্টর দিয়ে যখন মাখতে থাকবেন, দেখেন আপনি 2 বেলা করে এপিথেলিয়াল সারফেস থেকে এক্সট্রাক্টর উঠাচ্ছেন না, তাহলে এখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হবে না? ওইটাকে আবার ধামা যাওয়ার জন্য খুব লো ডোজে টপিক্যাল স্টেরয়েড অ্যাড করা থাকে। ব্যাস, যত মাখবেন চলতে থাকবে, যখন অফ করে দিবেন রিবাউন্ড ফেনোমেনা হবে। ঠিক আছে, পার্মানেন্ট ডিসফিগারেশন, পার্মানেন্ট চেঞ্জ অফ দ্য স্কিন হয়ে যায়। কিন্তু ঝামেলার বিষয় হলো মার্কারি ইজ হাইলি কার্সিনোজেনিক ফর দ্য স্কিন, হাইলি কার্সিনোজেনিক ফর দ্য স্কিন।
সো কি, নেচার ইজ বিউটি, ঠিক আছে, যা আছে তাই থাকুক, সেটাই ভালো, ঠিক আছে। আরেকটা মার্কারি কম্পোনেন্ট আমরা ব্যবহার করি, জানেন সেটা কি? এই যে মাথার উপর, আমরা অলরেডি বাদ দেওয়া শুরু করেছি। এনার্জি বাল্ব 300 টাকার বাল্ব 100 টাকা, ঠিক আছে, এখন কিন্তু গ্র্যাজুয়াল, হ্যাঁ প্রচারই প্রসার, ঠিক আছে। এইটার মধ্যে মার্কারি গ্লো, এটা আপনি যদি গুগলে এটা সার্চ দিয়ে দেখেন যে আপনার ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য সিএফএল বাল্ব, এটা তো সিএফএল বাল্ব বলে, হাজার হাজার আর্টিকেল পাবে, হাজার হাজার আর্টিকেল পাবে। কোনো মানুষ যদি 4 ফিট দূরত্বে লম্বা সময় থেকে, ঠিক আছে, 4 ফিট লম্বা দূরত্বে দিনের পর দিন, মানে এটা মান্থস আফটার মান্থস বলা হয়, সে যদি থাকে, এটা স্কোয়ামাস সেল এবং ম্যালিগন্যান্ট মেলানোমা তৈরি করতে পারে, ঠিক আছে। আমরা কেন ব্যবহার করতেছি? প্রচারই প্রসার। গরিব মানুষ, গরিব দেশ, বিদ্যুৎ নাই, ঠিক আছে, আমাদের জীবনের মূল্য কম, ঠিক আছে। কোনো একদিন অথবা দেখবেন যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে আপনার উঠে আসছে যে সিএফএল বাল্ব ভাই আসলেই কার্সিনোজেনিক। কোন দেশে স্টাডি হয়েছে? না, এটা লেখা থাকবে না, বিকজ হ্যাঁ ডেভেলপিং কান্ট্রিজে, যে ভালো কথা বলেছে, বিকজ উই আর গিনি পিক্স, আমাদের লাইফের দাম ওদের কাছে অনেক কম, এই জন্য যত ড্রাগে টাকা, যেই দেশ খাবারের দাম বেড়ে যাবে বলে সাগরে ফেলে দেয়, তারা আমাদেরকে ফ্রি ভ্যাকসিন দেয়। এটা অদ্ভুত লাগে না? চিন্তা করেছেন কখনো? হিউম্যান ট্রায়াল চলছে, আপনার কাছ থেকে নিশ্চিত না হয়ে কোনোটাই এফডিএ অ্যাপ্রুভাল হবে না, কোনোটাই এফডিএ অ্যাপ্রুভাল হবে, ঠিক আছে। সুতরাং আমি বিশেষ এই দেশের মধ্যে বিশেষ কোনো সৃষ্টি এটা মনে করার কোনো কারণই নেই, কারণ দিন শেষে সবার পাসপোর্টই কি সবুজ, এই সবুজ পাসপোর্ট নিয়ে যাইতে হবে, আলাদা আলাদা মনে করার কোনো কারণ নেই। সো এনিওয়ান ক্যান বি এফেক্টেড থ্রু ম্যালিগন্যান্ট মেলানোমা, ওকে। সবচেয়ে খারাপ কি বলেছিলাম ইট ইজ র্যাপিডলি ইনফিলট্রেটিং, ওকে, র্যাপিডলি। সার্জনদের কিন্তু ম্যালিগন্যান্ট মেলানোমা পুরোটা পড়তে হবে, স্কিন যারা আছেন পুরোটা পড়তে হবে, বাকিদের এই যে 2-3টা তথ্য আপনি পড়বেন। মেলানোসাইটের এটা কোথায় হয়, পি কেস হচ্ছে 40 থেকে 60, র্যাপিডলি ইনফিলট্রেট করে, ইট ইজ রেয়ার বিফোর পিউবার্টি, ফিমেল ফেয়ার স্কিনে বেশি হয়, যারা সান এক্সপোজার তাদের বেশি হয়। মেটাস্টেসিস কোথায় কোথায় হয়? অনেক জায়গায় হতে পারে, দেখেছেন? মনে পড়ে মেলানোমা বোনি মেটাস্টেসিস হতে পারে, যে মেবি একটা কথা বলেছিলাম না, মেবি, সেটার সাথে কোথায় হতে পারে? পুয়ার প্রগনোসিস হচ্ছে সবচেয়ে খারাপ যদি ইভেন বাওয়েলে চলে যায়, বাওয়েল মেটাস্টেসিস প্রগনোসিস সেই রোগীকে। এজন্য মেলানোমার যখনই আপনার সাসপিশন হবে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাব। চলে আসেন এবার তাহলে পেছনের পাতা, ওখানে গিয়ে দেখেন কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম, কার্সিনয়েড সিনড্রোম একটা চার্ট আছে পেজ নাম্বার 39, এই 39 এর ঠিক নিচে, চার্টের নিচে গিয়ে দেখেন, 39 পান নাই? কার্সিনয়েড, কার্সিনয়েড শুধুমাত্র কাদের লাগবে? লাগবে হচ্ছে সার্জনদের, আর জীবনে কখন যদি রেসিডেন্সি দিতে চান বা ডিপ্লোমা দিতে চান লাগতে পারে। সো 3-5টা কথা বলে ফেলি, ঠিক আছে, ইম্পর্টেন্ট 5টা কথা আপনাকে বলি, তার আগে বুঝে নেন কার্সিনয়েডটা কি জিনিস, আগে শুনে না, ঠিক আছে। অনেক নাম শুনেছেন কার্সিনয়েড। কার্সিনয়েড হলো, এটা একটা ইন্টেস্টাইনাল টিউমার। কোথায় হবে? ইন্টেস্টাইনাল ক্রিপস অফ লিভার কোন, ওখানে বসে এই ছোট্ট, কতটুকু জানেন? 1 সেন্টিমিটার বা তারও ছোট হতে পারে, এত ছোট একটা টিউমার। এটা কেন? ভেজালটা কোথায়? ভেজালটা হচ্ছে এই টিউমার ক্যান সিক্রেট হরমোন, সেই হরমোনটার নাম হচ্ছে কি? সেরোটোনিন। ইট ক্যান সিক্রেট সেরোটোনিন। তাহলে সেই এক্সট্রা সেরোটোনিন যখন ব্লাডে চলে আসে তখন কি ঝামেলা হয়? পেশেন্ট কিছু আনইউজুয়াল ফিচার নিয়ে আসে, সায়ানোটিক অ্যাটাক, অ্যাজমাটিক লাইক অ্যাটাক, ঠিক আছে, ফ্লাশিং নিয়ে আসতে পারে, তার বর্বরিগমি হতে পারে, ঠিক আছে, সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিয়াক ইস্যুস। সো এই ধরনের আনইউজুয়াল ফিচার নিয়ে যখন আসবে, পেশেন্টকে আমরা কিছু পাচ্ছি না, তখন আমার একটা সাসপিশন আসবে। অ্যাক্টিভ অবস্থায় পেশেন্টের ইউরিনে 5HIAA, দেখেন হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা পাওয়া যেতে পারে। আরেকটা ঝামেলা কি? কার্সিনয়েড, এটা তো ইন্টেস্টাইনাল টিউমার, তাহলে টিউমার যখনই হবে একটা কোশ্চেন আসবে, তাহলে এটা কি মেটাস্টেসিস করে? ইয়েস, যদি 2 সেন্টিমিটারের বড় হয় তাহলে ইট ক্যান মেটাস্টেসাইজ টু দ্য লিভার, লিভারে এটা মেটাস্টেসিস করতে পারে,
ওকে, তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যখনই ঝামেলা আসবে তখনই ধরা পড়বে, এক্সিশন ইজ দ্য ট্রিটমেন্ট। অক্টিওট্রাইড নামে একটা কম্পোনেন্ট আমরা এটা ট্রিটমেন্টে ব্যবহার করতে পারি। শেষ, কার্সিনয়েড নিয়ে মোটামুটি আলাপ শেষ। এখন হচ্ছে কোন জায়গাটায় সবচেয়ে কমন এটা পাওয়া যেতে পারে, কোন জায়গায়? পুরো ইন্টেস্টাইন। ইয়েস, এটা ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট। উপরের চারটার দিকে তাকালেই আপনি কিন্তু বুঝে ফেলবেন 39 নাম্বার পেজে থ্রু আউট দ্য ফোরগাট, মিডগাট, অনেক জায়গায় এটা হতে পারে। হতে পারে না? কমনেস্ট সাইড দেখেন প্রথম এবং দ্বিতীয় লাইনে, নিচে চার্টের পরে বলা আছে অ্যাপেন্ডিক্স, আইলিয়াম অ্যান্ড রেকটাম। এই তিনটা স্থানে কার্সিনয়েড হচ্ছে সবচেয়ে কমন। শেষ। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। কার্সিনয়েড একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, ইট ইজ ট্রু। সেরোটোনিন সিক্রেট করে। অ্যাক্টিভ অবস্থা ইউরিনে 5-HI ডাবলে পাওয়া যেতে পারে। এক্সিশন ইজ দ্য ট্রিটমেন্ট। পেশেন্টের ফ্লাশিং হতে পারে, অ্যাজমেটিক লাইক অ্যাটাক হতে পারে। ইট ক্যান মেটাস্টাসাইজ ইন দ্য লিভার। ইজ ইট? ইয়েস। এই তো, কথা আর কি আছে বলেন, এর বাইরে আর কিছু নেই। এটা বেইলি ল্যাব থেকে একটা অক্ষরও বাদ দেওয়া যাবে না, সার্জন। বাকিরা যে কয়েকটা 4-5টা কথা বললাম শুধু এতটুকু মনে রাখলেই চলবে। ওকে, আসেন এবার আমরা অনকোজিন, প্রোটো অনকোজিন এবং সাপ্রেসর জিন, 3-4টা কথা আপনাকে বলার চেষ্টা করব। অনকোজিন, এই অনকোজিন আপনি পাবেন পেজ নাম্বার 29। আসেন। So, what is proto-oncogene? Proto-oncogene ঠিক আছে, প্রথম কথা হচ্ছে প্রোটো-অনকোজিনের কাজ কি? প্রোটো-অনকোজিনের কাজ হচ্ছে নরমাল প্রোটিন তৈরি করা। প্রোটো-অনকোজিনের কাজ হচ্ছে নরমাল প্রোটিন তৈরি করা। এই জিনটা নরমাল প্রোটিন তৈরি করে। কোন কারণে যদি এই প্রোটো-অনকোজিন মিউটেট হয়ে যায় তখন সে হয়ে যায় অনকোজিন। তখন সে কি তৈরি করে? সে অনকোপ্রোটিন তৈরি করে। তাহলে প্রোটো-অনকোজিনের কাজ হচ্ছে নরমাল প্রোটিন তৈরি করা। যদি এই জিনটা সামহাউ মিউটেড হয় তাহলে সে কি তৈরি করবে? অনকোপ্রোটিন তৈরি করবে। অনকোপ্রোটিন মানে কি? আগে এখানে প্রোটিন তৈরি হইতো এক ন্যাচারের, এখন তৈরি হচ্ছে মাল্টি ন্যাচারের। এখানে প্রোটিন আগে তৈরি হইতো 50টা, এখন তৈরি হচ্ছে 500টা। সো এটা কে করছে? করছে আমার অনকোজিন করছে। ওকে, এখন প্রোটো অনকোজিন ভালো করে দেখেন। প্রোটো, এটার কাজ হচ্ছে, আপনারা সিস দেখেছেন বাচ্চারা যে খেলে, সিস হচ্ছে দেখতে একটা এইরকম। কয়টা ছোট বাচ্চা ব্যালেন্স। ওকে, সো এটা হচ্ছে প্রোটো অনকোজিন, এটা হচ্ছে সাপ্রেসর জিন। ওকে, তাহলে প্রোটো অনকোজিনের কাজ হচ্ছে প্লাস প্লাস করা। এটা হলো অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক। দিস ইজ ব্রেক। ওকে, এই দুটার সম্মিলিত চালে গাড়িটা সুন্দর মতো চলে। এখন কথা হচ্ছে দেখেন, আমি কখন ক্যান্সার বলবো? আমি কখন ক্যান্সার বলবো? যখন আমার সেল সংখ্যা বেড়ে যাবে, তাই না? তাহলে সেল সংখ্যা বেড়ে যাওয়া মানে হলো সেল সংখ্যা যখন তার ওজন বেড়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে একদিকে আমি কোনোভাবে ওজন বাড়াতে পারি কিনা? তাহলে ওজনটা বেসিক্যালি বাড়াইতে হবে এই এলাকায়। হয়তোবা প্রোটো অনকোজিনকে অনকোজিন হইতে হবে, সে বেশি বেশি প্রোটিন তৈরি করবে, তাহলে এখানে ওজন বেড়ে যাবে না? সাপ্রেসর জিন যতই ব্রেক চাপেন, এক্সিলারেটর তো পা দেওয়া হয়ে আছে, এক্সিলারেটর পা চেপে ধরে আপনি যতই ব্রেক চাপেন কাজ তো হবে না। কথা বুঝছেন? সো ইফ প্রোটো অনকোজিন অনকোজিন হয়, ঠিক আছে, ধরেন এখানে 100টা হলে ও এখানে একটা ব্রেক চাপ দিবে, 100তম তোমার ব্রেক চাপ দিবে। এখন প্রোটো অনকোজিন অনকোজিন হয়ে এখানে 1000টা তৈরি করতেছে, কি হবে? না, আমি সিসর ঘটনাটা দেখেন, এটা নিচের দিকে যাবে, এই ভদ্রলোক উপরে উঠে যাবে, তার মানে সেল কাউন্ট বেড়ে যাবে, সোজা বাংলা।
ওকে, সো সামহাউ প্রোটো অনকোজিন অনকোজিন হলে আমার ক্যান্সার তৈরি হবে, নাম্বার 1। নাম্বার 2, এটা ঠিক আছে, সাপ্রেসর জিন নিজে মিউটেট হয়ে গিয়েছে। সাপ্রেসর জিন যদি মিউটেট হয়ে যায় তাহলে কি হবে? ও তো কাজ করতে পারবে না, একই ঘটনায় ঘটবে। সো সামহাউ যদি এটা মিউটেশন হয় তাও ঝামেলা হবে, ওটা যদি মিউটেশন হয় তাও ঝামেলা হবে, ঠিক আছে না? সো এটাকে আমরা বলছি হচ্ছে এই অনকোজিন, অনকোপ্রোটিন, প্রোটো অনকোজিন সাপ্রেসর জিন। ওকে, আরেকটা কথা বলছি যে জিনগুলো মূলত 3টা সিস্টেমে ক্যান্সার তৈরি করে, ঠিক আছে? একটু কাঠখোট্টা কথা, 3-4 মিনিট কান খাড়া করে শোনেন। প্রথম হচ্ছে জিনের অ্যাম্প্লিফিকেশন হয়, জিনের অ্যাম্প্লিফিকেশন হয়। এখন আপনার জেনেটিক্সে পড়া জিনিসগুলো কাজে লাগবে। জিনের অ্যাম্প্লিফিকেশন হয়। দ্বিতীয় কথা হচ্ছে এটা হলো অ্যাম্প্লিফিকেশন, জিন অ্যাম্প্লিফিকেশন। আর এটা হচ্ছে ওভার এক্সপ্রেশন। আরেকটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। তিনটা কথা আমি খুব সিম্পলিফাইড ওয়েতে আপনাকে 3টা কথা বলবো, ঠিক আছে? এই যে জিন, মনে আছে ট্রাই নিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডারস? তাহলে আপনি কনসেপ্টটাকে, জিনিসটাকে, তাহলে একটা জিনকে 3বার রিপিট হতে পারে? হতে পারে। গেল, এখন ওই চিন্তা বাদ দাও, এখন আপনি এখানে আসেন। আমার একটা চিঠি পাঠানো হয়েছে, ঠিক আছে? একটা চিঠিতে বলা আছে তুমি 100টা প্রোটিন তৈরি করবা, কিন্তু ডিউরিং জেনেটিক ট্রান্সফরমেশন ওইখানে গিয়ে ওই যে আমার 3টা কপি গিয়ে লাগলো, তাহলে কয়টা প্রোটিন তৈরি হবে? 300 প্রোটিন তৈরি হবে। দিস ইজ কল্ড জিন অ্যাম্প্লিফিকেশন। সবকিছু কিন্তু এই জিন ডিএনএ এর সিস্টেমের খেলা। আমি চিঠি পাঠিয়েছি একটা, চিঠি চলে গিয়েছে 3টা, ঠিক আছে? ফটোকপি করতে বলেছে একটা, ফটোকপি করে নিয়ে গেছে 3টা, ঠিক আছে? 3টা ফটোকপি 3 জায়গায় গেলে ওরা 3জন ইয়ে করেছে, ঠিক আছে? অথবা আপনি এটা মনে রাখতে পারেন যে আমি ইস্যু করতে চেয়েছি একটা চেক, পাঠিয়ে দিয়েছি 3টা চেক, তাহলে ব্যাংক আমাকে 3বার টাকা দিয়েছে, তা 3বার টাকা দিলে সেল কাউন্ট বেড়ে যাবে না? সো জিন অ্যাম্প্লিফিকেশন। নাম্বার 2 আসেন ওভার এক্সপ্রেশন। চিঠি পাঠিয়েছি 300, ব্যাংকার মনে করেছে 3000, ঠিক আছে? এখন এটা কার দোষ? ব্যাংকারের দোষ। রাইবোজোমের কাছে চিঠি পাঠালাম তুমি 300 প্রোটিন সাপ্লাই দাও, রাইবোজোম একটু বেশি বুঝে সে আমাকে 3000 প্রোটিন সাপ্লাই দিয়ে দিয়েছে। সো আলটিমেটলি কি ঘটনা? সেল কাউন্ট বেড়ে গেল না? সো ইট ইজ কল্ড ওভার এক্সপ্রেশন, বেশি বুঝে, ঠিক আছে? এবার আসেন ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে এখানে একটা মজার ঘটনা হলো, সেটা ধরেন চুল এবং ধরেন আমি একটা জেনেটিক্সের ছবি দেখেছিলাম না, যে এই সব জায়গায় ফেসে একটা চুল এলা ছবি, ঠিক আছে তো? আচ্ছা, এই জিনিসটা মাথায় লাগবে। ধরেন এই জিনটা মাথায়, হেড, আর এখানে যে জিনটা আছে সেটা ধরেন আপনার হচ্ছে আইব্রোতে লাগবে, আইব্রো। এটা চেহারাটা হচ্ছে এটা হলো চেক শার্ট, এটা হচ্ছে ব্ল্যাক শার্ট। ব্ল্যাক শার্ট যেই পজিশনে থাকবে এই জিন, এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে মূলত তুমি, এটা হচ্ছে চুল তৈরি করা, ওকে? সেই চুলটা যদি ব্ল্যাক শার্ট পরা থাকে সে প্রচুর চুল তৈরি করতে থাকবে মাথায়। আর চেক শার্ট পরা এই ভদ্রলোক, এটাও তো হেয়ার, সে যদি আইব্রোতে থাকে সে 2টা 10টা করে তৈরি করতে থাকবে। এখন ঘটনাটা হয়ে গেছে কি, ট্রান্সক্রিপশন হয়ে গেছে। ট্রান্সক্রিপশন মানে হইলো এইটা এখানে চলে আসছে, জিন এক্সপ্রেশন এইটা এখানে চলে আসছে। এবার খেলা দেখেন, লোক আর তাকাইতে পারে না, মাথায় চুল নেই,
বিষয়টা এরকম। দিস ইজ কল ট্রান্সক্রিপশন। এই ধরনের ইমিউনোগ্লোবুলিনের যেটা আপনার হয়, এটা কোন ডিজিজে বলে? এটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা, হয় না? বার্কিটস লিম্ফোমাতে ট্রান্সক্রিপশনের ঘটনা ঘটে। মানে ইমিউনোগ্লোবিন জি প্রচুর তৈরি হবে, এই একটা সিম্বল ছিল। ওইটার জিন যখন এসে সামহাউ ট্রান্সফার্ড হয়ে আসে, এখন নর্মালি তো যে পরিমাণ তৈরি হওয়ার কথা সেটা তো হচ্ছে না। মানে আমি কি ঘটনাটা বোঝাতে পেরেছি? মানে যে এক্সিলারেটর তার যেখানে থাকার কথা ছিল ওখানে না থেকে সে জায়গা বদলেছে, ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা জিনের এই যে জিনের তিনটা ফাংশনের কারণে আমরা করতে পারি, একটা হচ্ছে জিন অ্যাম্প্লিফিকেশন, আর একটা হচ্ছে ওভার এক্সপ্রেশন, আর একটা হচ্ছে ওকে কাট্টা খোট্টা কথা বাদ, এখন আসেন আমরা সাপ্রেসর জিনে চলে যাই। তিনটা যদি মনে রাখেন, হাফ ছেড়ে বাঁচেন। আসেন, এইবার চলে আসবেন আপনি পেজ নাম্বার 37, 37 নাম্বার পেজে চলে আসেন। উপরে একটা চার্ট আছে দেখেন 37 পেজে, প্রথম যে চার্টটা বলেন তো কি কি হেডলাইন পড়েন, হেডলাইন পড়েন, কি বলা হয়েছে সেখানে? হ্যাঁ, সিলেক্টেড টিউমার সাপ্রেসর জিনস ইন দ্য হিউম্যান নিউপ্লাজম গেল। আচ্ছা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চার্ট, ট্রিপল স্টার দেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম কথাটা আপনাকে আমি বলতে পারি, সেকেন্ড কলাম থেকে প্রশ্নটা আসতে পারে। ফলো মানে কি? আচ্ছা, এই টাইটেলটার ব্যাখ্যা কি বলেন আগে, সেটা বুঝে নেন। টাইটেলটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে কোন কোন সাপ্রেসর জিন ডান পাশের লাস্টের দুটো কলামের কোন কোন ক্যান্সার থেকে আমাদেরকে সেভ করছে। যদি ওই সাপ্রেসর জিনগুলো সামহাউ মিউটেড হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, তাহলে ওই ক্যান্সারগুলো আমাদের হতে পারে। এটা হচ্ছে এই বক্সের মূল প্রতিপাদ্য। ওকে, তাহলে এবার আসেন সেকেন্ড কলাম থেকে প্রশ্নটা কি হতে পারে? প্রশ্ন হতে পারে ফলোইং আর দ্য এক্সাম্পলস অফ টিউমার সাপ্রেসর জিনস। ঝটপট পড়ে ফেলেন তো কি বলা আছে। কমন গুলো দেখেন, NF1, NF2, APC, RB1, P53, WT1, BRCA1 and BRCA2। ওকে, এইবার ডান পাশের কলামগুলো থেকে প্রশ্নটা হতে পারে ফলোইং ক্যান্সার অর টিউমার মে অকার ডিউ টু সাপ্রেসর জিন মিউটেশন। পরীক্ষায় এসেছিল প্রশ্নটা, তাহলে কি লিস্টে যা আছে সবগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে না? হবে। থার্ড যে প্রশ্নটা এসেছিল, কোন সাপ্রেসর জিন কোন ক্যান্সারকে করে, জিনের নাম এক পাশে, ডান পাশে ড্যাশ দিয়ে ওই টিউমারটার নাম লেখা। মানে কি জোড়া মিলাও, বাচ্চাদের থাকে না পেয়ারিং করে, জাস্ট লাইক সেম স্টিম ওয়াজ দেয়ার। সো এখানে যদি NF1 থাকে তাহলে আপনি কি লিখবেন? ঠিক আছে না? আচ্ছা, এই জটিলটাকে চলেন আমরা একটু সহজ করে ফেলি। একদম নিচতলা থেকে শুরু করেন। BRCA1, BRCA মনে রাখা খুবই সহজ। ডান পাশে BRCA1 মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার 1 এন্ড ব্রেস্ট ক্যান্সার 2। দেখেন তো লাস্ট পাশে ব্রেস্ট ক্যান্সার 1 এর কাজ হচ্ছে ফিমেল ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করা, ব্রেস্ট ক্যান্সার 2 এর কাজ হচ্ছে লাস্টে দেখেন কার্সিন অফ দ্য মেল ব্রেস্ট ক্যান্সার। ওকে, এরপরে কি আছে দেখেন, নাম কত চমৎকার। WT মানে ওয়ার্মস টিউমার, RB মানে রেটিনোব্লাস্টোমা, P53 মানে অলমোস্ট অল হিউম্যান ক্যান্সার, APC মানে অ্যাডিনোমাটাস পলিপোসিস কোলাই, NF12 means neurofibromatosis 1 and 2। খুব কঠিন? সহজ না? যদি সহজ হয় তাহলে এবার একটা বোনাস নেন। আসেন প্রথম কলামে আসেন, বাম পাশে প্রথম কলাম। কোন কোন সাপ্রেসর জিনের বাসা সাইটোসলে আর কার কার বাসা নিউক্লিয়াসে? ভালো করে দেখেন, আপনার পরিচিত বেশিরভাগ জিনের বাসা নিউক্লিয়াসে, ঠিক কিনা বলেন? ঠিক আছে না? সো এটা কিন্তু আপনাকে আলাদাভাবে মনে, এইভাবে যদি ঘুরিয়ে পড়েন আপনার কোশ্চেনগুলো ইনশাআল্লাহ ধরে ফেলতে পারবেন। ওকে, লেটস মুভ, সামনে যেতে থাকি চলেন। তাহলে P53 নিয়ে আমরা পড়েছি।
একটা কথা আছে পেছনে, না সরি, আমি আপনাকে নিয়ে যাব লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল, পেজ নাম্বার 35, পেজ নাম্বার 35 আসেন। যখন আবার নিজে পড়তে যাবেন সব মিলে যাবে একসাথে, হ্যাঁ। পেজ নাম্বার 35 এ গিয়ে দেখেন, ওখানে বলা আছে লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল। এখান থেকে পরীক্ষায় স্টিম আসে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, আপনি কি চিন্তা করেছেন যে একটা সেল বা একটা ডিএনএ কতবার ডুপ্লিকেশন হবে? হাউ মেনি টাইমস ইট উইল বি ডুপ্লিকেটেড? হাউ মেনি না হাউ মাচ? ইট ইজ ইননিউমারেবল, ঠিক আছে। এই যে কি বলে, আমরা থিঙ্ক অ্যাবাউট দ্য স্টিম সেল, সেটা যদি এমব্রায়োনিক স্টিম সেল হয় ট্রিমেন্ডাস ক্যাপাসিটি, সেটা যদি অ্যাডাল্ট স্টিম সেল হয় তার ক্যাপাসিটি কিছুটা কম, তার যদি আরেকটু হয় সেক্ষেত্রে নর্মাল সেলগুলো, মানে একটা ডিএনএ ফোরেন হচ্ছে, ভাগ হচ্ছে, আবার ফোরেন হচ্ছে, আবার ভাগ হচ্ছে, এই জীবনের শুরু থেকে তো এই কাজই চলতেছে। তাহলে ওর কি কোনো শেষ নাই? ও কি কোনো থামতে জানে না? হ্যাঁ, থামতে তো জানে। কার্ডিয়াক সেলের তো ডিভাইডেশন হয় না, পার্মানেন্ট সেলগুলো তো ডিভাইডেশন হয় না, সো ওদের ডিএনএ অ্যাকচুয়ালি ডুপ্লিকেশন হচ্ছে না। কিন্তু নিউ স্টিম সেল এই মাত্র ব্লিডিং হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট দ্য ব্লাড, এ হোমিওপ্যাথিক স্টিম সেল ব্লিডিং হচ্ছে 5-7 দিনের মধ্যে, মুহূর্তের মধ্যে সবকিছু আবার যা আছে ফুলফিল হয়ে গেল। থিঙ্ক অ্যাবাউট দ্য প্লাটিলেট, আপনি যেই প্লাটিলেট 50,000 হয়ে গেছে, পরের দিন সেই প্লাটিলেট 90,000 হয়ে গেছে, হয়েছে না? ডেঙ্গুতে দেখেছেন, ট্রিমেন্ডাস ক্যাপাসিটি টু রিজেনারেট। তো এরকম যদি হয় তাহলে একটা সেল নিজেকে কতবার বিভক্ত করতে পারবে, এটা কে ঠিক করবে? অ্যাকচুয়ালি ইট ইজ ডিসাইডেড এট দ্য এন্ড অফ দ্য ডিএনএ। এই যে ডিএনএর যে ডাবল হেলিক্যাল মডেল দেখেছেন না, তাহলে দুইটা সিঙ্গেল হেলিক্স আলাদা আলাদা যদি চিন্তা করেন, এই সিঙ্গেল হেলিক্সের পেছনে একটা করে ইন্ডাস্ট্রি থাকে, যে ইন্ডাস্ট্রিতে মূলত এই লেজগুলাকে লম্বা করার কাজ চলে থ্রু ইনসারশন অফ এটিজিসি। ওকে, কোনটা? সেই নিউক্লিয়ার কি জানে এটা, নাইট্রোজেনাস বেস, এগুলো ধরতেছে। আর জিনিসটা লম্বা হচ্ছে, টেইলর যেমন কাপড় সেলাই করে সামনের দিকে যেতে থাকে না, যখনই 4 গুণ হয়ে যাবে ব্যাস থেমে যাবে, 2 ভাগে ভাগ হয়ে যাবে, আবার টেইলরিং ওখান থেকে শুরু হয়ে যাবে। ওকে, এখন পার্মানেন্ট সেলের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রি তো বন্ধ, তালা মারা। লেভেল সেলের ক্ষেত্রে 24 আওয়ার্স প্রোডাকশন চলছে। স্টেবল সেলের ক্ষেত্রে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হয়। এখন একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল, ইট হ্যাজ স্টার্টেড টু, মানে কি প্রোডাকশন, সে প্রোডাকশন শুরু করেছে। ব্যাখ্যা কি হতে পারে? বন্ধ কারখানা সচল হয়ে গেছে। কে সচল করলো? সচল করলো জিন, এসে তালা ভেঙে দিয়েছে। সো দিস এন্ড, this is the end of the chromosome, end of this is called telomere. এই টেলুমারে একটা যখন ক্যান্সারাস ডেভেলপমেন্ট হয়, there is the telomerase একটা এনজাইম আছে which has given this area for further production, given the power of production. Okay, যদি কথাগুলো কনফিউশন, 4টা লাইন পড়লে কনফিউশন আপনার চলে যাওয়ার সম্ভাবনা আছে। আসেন 35 নাম্বার পেজে পড়েন তো, লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল, দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম where knotted domains of single strand DNA, it is called telomere. Okay, telomere determine the limited number of duplication, how many duplication will be there, এটা ঠিক করে কে? telomerase present in more than 90% of human cancer changes telomere so that they will have unlimited replicative potential. Okay, পরের লাইনটা আরো চমৎকার দেখেন, ওখানে the best established being up regulation of the telomerase enzyme, এটা যখন হবে which adds nucleotide to the telomere and allows cell division to continue. Okay, মোটামুটি কি বোঝা গেল টেলোমার জিনিসটা কি? the end of the knotted end of the single strand DNA. Okay, so it depends upon the telomerase. It is another concept for develop. এই যে মানুষ যে আমরা কি হচ্ছে, আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি টেলোমারের ক্যাপাসিটি কমে যাচ্ছে, এই জন্য এক্সিস্টিং সেলগুলো বুড়োটা হয়ে যাচ্ছে, আমরা এইজিং এর দিকে চলে যাচ্ছি। যদি এটা কোনোভাবে কেউ আবিষ্কার করতে পারে যে টু কন্ট্রোল দ্য টেলোমেরেজ বা টেলোমার কি হয়ে যাবে মানুষের, সো নোবেল পাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনার কাজ চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, সো হাউ টু কন্ট্রোল দ্য টেলোমার। ওকে, আসেন এবার পেজ নাম্বার 34। এত কিছুর পরেও, এত থ্রেট, এত এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এত ঝামেলা, প্রবলেম, খাবার
এত ফ্যাক্টরস, এত কিছুর পরেও কেন আমরা সবাই ক্যান্সারের পেশেন্ট হয়ে যাচ্ছি না, বা সে কেন মানুষ ফ্রিকুয়েন্টলি হয় না? কারণ ইউ হ্যাভ সাম মেকানিজম in your body which is continuously giving support for cancer restriction. ক্যান্সারের সেল ওকে সে প্রিভেনশন করছে কিভাবে? নাম্বার 1, একটাকে বলা হয় একটা ইমিউনো সার্ভিলেন্স সিস্টেম। ডান পাশে 35 নম্বরের লিমিটলেসের উপরে গিয়ে ওই কথাটা দেখতে পাবেন, ইমিউনো সার্ভিলেন্স। ওকে, এটা ডেভিডসন থেকে নেওয়া তথ্যগুলো, অন্য বইয়ে ভালো নয়, ডেভিডসনই সুন্দর ছিল। প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে খুব সহজ কথায় ইমিউনো সিস্টেম, আপনি যখন বসুন্ধরা সিটিতে যান, প্রথমে যে আর্চওয়ে যে গেটগুলো আছে টুট করে বাজতে থাকে, আপনাকে একটা স্ক্রিনিং এর মধ্যে ফেলে দেয়। প্রত্যেকটা জিনিসে এই যে জিনিসটা যখন আসছে এখানে ভালো একটা বা মোবাইলে দেখবেন যে কিউসি লেখা আছে। কিউসি লেখা থাকার মানে কি? কিউসি পাস্ট, তার মানে হচ্ছে ফাইনালি যখন এটা মার্কেটে আসবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ওটাকে পাস করে দিয়েছে, ওকে ইটস ওকে। সো আর্চওয়ে রাখা হচ্ছে, আপনি যাবেন টুট করে বাজতে থাকবে। ওখানে কিন্তু আনসার আছে, পুলিশ আছে, ধরেন র্যাবও আছে, প্রধানমন্ত্রী আসলে এসএসএফও থাকতে পারে। রেগুলারলি আমরা যখন ঢুকি তখন একটা কিউসি পাসিং চলতে থাকে, ঠিক আছে? সেল ভালো যাও। ওকে, দেখা গেল একজন ভদ্রলোক একটা উল্টো পাল্টা ডিএনএ সহ ঢোকার চেষ্টা করতেছে। ওই সেলটাকে কি করে? প্রথমে আনসার বাহিনী আটকাবে, ওকে, বা পুলিশ বাহিনী আটকাবে। ধরেন পুলিশ বাহিনী আটকানোর পরে সে তো চিনে ফেললো, সে এবার র্যাবের কাছে ধরিয়ে দিল, ঠিক আছে? র্যাব কি করলো? ওটাকে শুট করে দিল। তাহলে চেনানের দায়িত্ব বা পালন করলো পুলিশ বাহিনী, শুট করে দিল কে? আচ্ছা, এসএসএফ আর অন্য বাহিনীর মধ্যে পার্থক্য কি? এসএসএফ কি জিনিস? এসএসএফ ক্যান শুট এনিবডি উইদাউট পারমিশন, কারণ প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের সিকিউরিটি ইজ সো ইম্পর্টেন্ট, ওখানে কারো অনুমতি তোয়াক্কা করা। এবং এসএসএফ যে এলাকার দায়িত্ব নিবে ওখানে কোনো মন্ত্রী এমপি বা ভিআইপিদের ওখানে কোনো কথা খাটবে না, কারণ সে যেটা বলবে ওটাই। ইট ক্যান শুট এনিবডি। সো বডি সিস্টেম হ্যাজ সাম পুলিশ, সাম র্যাবস অ্যান্ড সাম এসএসএফ সিস্টেম। ওকে, নর্মালি যখন আসে এই যে টুট চলে যাচ্ছে, প্রথম হচ্ছে যে যখনই অপরাধী আসলো ধরার পর তো ধরা পড়ে গেল, ধরিয়ে দিলেন কে? মিস্টার ম্যাক্রোফেজ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ধরে নিয়ে উনি র্যাবের কাছে তুলে দিলেন CD8 T সেলের কাছে। CD8 T সেল দেখতে তো ঝামেলাপূর্ণ, শুট হিম, শেষ। যদি ভাইরাস এফেক্টেড সেল হয় ইট উইল শুট ইনস্ট্যান্টলি, ওকে। কিন্তু ওকে চিনিয়ে দিতে হয়, ধরে নিয়ে যায় কে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কিন্তু অ্যান্টিজেন পুলিশ দেখা যায় যদি গুলি করা শুরু করছে তখন কি পুলিশ বসে থাকবে? পুলিশের তো গুলি করার ক্ষমতা আছে, সুতরাং ম্যাক্রোফেজ ক্যান ডেস্ট্রয় এনিবডি। ম্যাক্রোফেজ চিনিয়ে দেয়, নিজেও মারতে পারে। চিনিয়ে দেয় কার কাছে? CD8 T সেলের কাছে। CD8 T সেল ওকে ফিনিশ করে দেয়। কিন্তু একটা সেল আছে NK সেল, ন্যাচারাল কিলার সেল, ওনার কারো চেনার পরিচয়ের দরকার হয় না। ওটা একটা মডিফাইড লিম্ফোসাইট, যদি ঝামেলা মনে করে কোনো চেনা পরিচয় প্রয়োজন, ইট ক্যান শুট, ওকে। সো উই হ্যাভ অ্যাকচুয়ালি 4 প্রিভেন্টিভ সিস্টেমস। নাম্বার 1 একটা হচ্ছে অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে ফোর্থ ওয়ান ইজ এই যে টিউমারের যে সেল, টিউমারের যে রিসেপ্টর, টিউমারের যে সিক্রেশন, এগুলোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। ওই অ্যান্টিবডি ক্যান প্রিভেন্ট ফার্দার ক্যান্সার রিজেনারেশন। সো আমি আপনাকে দুটো ভাগে বললাম, একটা হচ্ছে সেলুলার ইমিউনিটি, আর একটা হচ্ছে কি হিউমেরাল ইমিউনিটি। হিউমেরাল মানে কি? অ্যান্টিবডি। সেলুলার মানে কি? এই কথাটা লেখা আছে পেজ নাম্বার 35, ওখানে গিয়ে দেখেন 3টা নাম লেখা আছে, পরীক্ষায় এসেছিল 1 2 3 পাওয়া গিয়েছে 3টা, আর আগের পাতায় দেখেন হিউমেরাল ইমিউনিটি, এই হলো মোট 4টা খুঁজে পাওয়া গেল। ওকে, আপনাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, বোর্ড দিকে দেখান, স্লাইডের দিকে, এই প্রশ্নটাই আপনাকে দিয়ে দেওয়া হলো, ওকে। এখন আমাকে বলেন, প্রশ্নটা হচ্ছে which one is the most important defense against tumor? Which one is the most important host defense? Immunosurveillance, CD8 T cell, NK cell, macrophage and antibodies. Last line টা পড়ো। CD8 T cell is the chief eliminator of K, ঠিক আছে? CD8 T cell is the main, okay. Next move, এটার অ্যানসার দেখেন, নিশাদ ঝটপট অ্যানসার করেন। সেল ইমপ্লিকেটেড, এটা পরীক্ষার প্রশ্ন আসছিল। টিউমার ইমিউনিটি, ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, সাইটোটক্সিক টি সেল, ইওসিনোফিল,
অ্যানসার দেখতে নিষেধ করেছিলাম, তারপরে দেখেছেন, কথা শুনেন নাই। আসেন, ভুল আছে অ্যানসারে, নিজের জ্ঞানের উপর আস্থা রাখেন। আসেন, অ্যানসারটা দরকার না, আমাদের প্রশ্ন দরকার। আসেন, কোথায় যেন, পেজ নাম্বার 44। ক্যান্সারের পেশেন্ট সামটাইমস কিছু আনইউজুয়াল ফিচার নিয়ে আসে, বুঝতে পেরেছেন? আনইউজুয়াল ফিচার, হঠাৎ করে আপনি দেখলেন যে পেশেন্টের সিবিসি তে হিউজ আরবিসি কাউন্ট হয়ে আছে, পলিসাইথেমিয়া আছে, ঠিক আছে? আপনি কিন্তু আনএক্সপ্লেইন, ঠিক আছে? পেশেন্টের ওই যে ওদিন আমি একটা ইয়ের কথা বলছিলাম না, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, তার জেনারেল উইকনেস, তার অ্যাপাথিক, হ্যাঁ ওয়েট লস ছিল না অত, যেটা কি করলাম, একটা সিমটোমেটিক কিছু একটা করলাম, ফিচারটা সবসময় যে এসে লাংসের চোখে পড়বে তা কিন্তু না, ঠিক আছে? সো দেয়ার আর সাম আনইউজুয়াল সিমটমস, আনইউজুয়াল ফাইন্ডিংস, আনইউজুয়াল ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার পেশেন্টস, যার কোনো অ্যাকচুয়ালি ব্যাখ্যা নাই। বলা যায় হাইপার ক্যালসিমিয়া, এই যেগুলো ডুয়েল অর্গান বা পেয়ার্ড অর্গান, ওগুলোতে হচ্ছে কেন? ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে প্যারাথাইরয়েড লাইক হরমোন সিক্রেশন হচ্ছে। তাহলে খালি এই ক্যান্সারগুলোতেই হবে কেন, বাকি ক্যান্সারগুলোতে হয় না কেন? ব্যাখ্যা নেই, ব্যাখ্যা নেই। সো যদি আপনি এরকম হাইপার ক্যালসিমিয়া পান, তখন আপনি কিছু ক্যান্সারকে সাসপিশনে নিয়ে আসবেন। এটা হচ্ছে প্যারানিউপ্লাস্টিক, যে এই ক্যান্সারগুলোতে হাইপার ক্যালসিমিক ফিচার পাওয়া যেত, এই ক্যান্সারগুলোতে পলিসাইথেমিয়া পাওয়া যেতে পারে। পেশেন্টের উইদাউট এনি রিজন সিয়াড লাইক ফিচার হচ্ছে, ঠিক আছে? অথবা কুশিং ওয়েট লাইক কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, স্টেরয়েড নেয় না, আদারওয়াইজ কোনো হরমোনাল কিছু পাচ্ছি না, বাট এই ফিচার কেন? তখন আপনার মাথায় কিছু চিন্তা চলে আসবে। অ্যাজ এ ফিজিশিয়ান আপনি এই জিনিসগুলোকে নিয়ে আসবেন। কি আনবেন? আসেন দেখেন, প্রথমে আসেন, দিস আর কল প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। নাম্বার 1, ওখানে দেখেন, পড়েন তো, ঝটপট বাম পাশ থেকে পড়ে ফেলেন। কি কি হতে পারে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম ইন দ্য ক্যান্সার পেশেন্ট? কুশিং সিনড্রোম, সিয়াড, হাইপার ক্যালসিমিয়া হতে পারে না, হাইপোগ্লাইসিমিয়া, তারপর কি পলিসাইথেমিয়া, আর কি কি আছে? মাইস্থেনিয়া, ডিসঅর্ডার অফ সেন্ট্রাল এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, ডার্মাটোমায়োসাইটিস, হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি, ভেনাস থ্রম্বোসিস, ডিআইসি, আছে না, ইত্যাদি ইত্যাদি। ওকে, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, প্রথম 5টা কিন্তু হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথিস, বাকিগুলো কিন্তু এন্ডোক্রাইনোপ্যাথিস নয়। ওকে, দিস আর হরমোন রিলেটেড টিউমার। ওকে, হরমোন রিলেটেড টিউমার পাওয়া গেল 5টা, এগুলোর সাথে হরমোনের সাথে সংযোগ আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রতিটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, হয়তো আপনাদেরও থাকবে, সেটা কি বলেন তো? একটা যদি থাকে সেটা হাইপার ক্যালসিমিয়া। দেখেন তো পেয়ার্ড অর্গানের সাথে এটা কোনো মিল আছে কিনা, ঝটপট দেখে ফেলেন। আছে না নাই? আছে, পেয়ার্ড অর্গান। এর সাথে কমা দিয়ে লেখেন মায়ালোমা। ডেভিডসনের একটা বই এক্সাম্পলটা দেওয়া আছে, মায়ালোমা। প্রয়োজনে আপনি ডেভিডসন রেফারেন্স লিখে রাখতে পারেন, ঠিক আছে? মায়ালোমা, মাল্টিপল মায়ালোমা হতে পারে। পলিসাইথেমিয়া, এইচসিআর, দেখেন তো মিল আছে কিনা? এইচসিআর আছে, আছে না এইচসিআর? ওকে, এরপরে কুশিং ওয়েট, কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম হতে পারে, এটা পরীক্ষার একটা কনসার্ন। সো এই 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি আপনাকে ছোট্ট করে ঘুরিয়ে প্রশ্নটা করি, আপনি ক্যান্সারগুলোর দিকে তাকিয়ে আমাকে বলেন তো, ফলোইং প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম may be associated with the lung cancer patient. কুশিং হবে, সিয়াড হবে, হাইপারক্যালসিমিয়া, হাইপো, পলিসাইথেমিয়া, মাইস্থেনিয়া হবে, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স হবে। কেন মাইস্থেনিয়া ফলস কেন? অ্যাকান্থোসিস হবে। দ্বিতীয়টা দেখেন, ডার্মাটোমায়োসাইটিস হবে, হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি হবে না? সো আবার একই কথা, বিফোর গিভিং এ ফলস টু দ্য লাং, থিংক এ হোয়াইল, চিন্তা করে ফলস দিবেন। যদি চিন্তা করে কিছু না পান, তখন কি হবে? জি, এই কথাটা বলতে চাই না আর কি, আপনারা বলতেছেন। আচ্ছা, এই সুন্দর কথাটা দেখেন 45 পৃষ্ঠার উপরে চমৎকার একটা বক্স আকারে দেয়া আছে, আপনি এখান থেকে এটা পেয়ে যাবেন। আছে? আসেন এবার তাহলে 46 নম্বরে।
আপনাদের পরীক্ষায় খুব কমনলি একটা প্রশ্ন থাকে এবং খুব চমৎকার প্রশ্ন, বারবার রিপিট হয় সব পরীক্ষায়, সিপিএস এবং রেসিডেন্সি দুটাতেই থাকে, হরমোন সিক্রেটিং টিউমার। ঠিক আছে, হরমোন সিক্রেটিং টিউমার। ঠিক আছে, এই হরমোন সিক্রেটিং টিউমারের মধ্যে এটা চার্টের রেফারেন্স হচ্ছে ডেভিডসন। ওকে, ডেভিডসন। এই তিনটা কলাম থেকে তিন ভাবে প্রশ্ন করা সম্ভব। আপনাকে আমি বলি, প্রথম কলামটার দিকে তাকান, ফলোইং ectopic hormone secreted in a cancer patient can be secreted in a cancer patient, বলা যায় না। consequences associated with hormone secreting tumor, বলা যায় না। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে থার্ড কলাম, ectopic hormone producing tumors are as follows, বলা যায় না, বলা যায়। ঠিক আছে, এখন ধরেন আপনার পরীক্ষা এটা নিয়ে, এটা নিচে চমৎকার নিউমোনিক্স আছে, দেখেন। বেসিক্যালি আপনি নিউমোনিক্সটাকে ফলো করে পড়বেন পরীক্ষা মনে রাখার জন্য। এই লক থেরাপি মনে রাখবেন, লক, লাং, ওভারি, কিডনি, আর এটা কি কোরিওকার্সিনোমা, কার্সিনয়েড। ওকে, লক। এখন আপনাকে বলি, পরীক্ষায় মাঝে মাঝে এই হরমোন সিক্রেটিং টিউমার নিয়ে ঝামেলা হতে পারে। ক্লিয়ার? যখন ঝামেলা হবে আপনি সবার আগে চিন্তা করবেন যে যেই হরমোন, যেই অর্গানটার নাম দেওয়া আছে, এই অর্গানটার নিজের কোনো সিক্রেটিং প্রপার্টি আছে কি না। ঠিক আছে, নিজের কোনো সিক্রেটিং প্রপার্টি আছে কিনা। যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ড তো জানি, টেস্টিস জানি, ওভারি জানি। কিডনি থেকে কি কোনো হরমোন আসে? আসে না। কিডনি থেকে হরমোন আসে? হ্যাঁ, ইয়েস। লাংস থেকে কি কোনো হরমোন আসে? প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন আসে না। সো আমি চিন্তা করবো যে ওইখানকার প্যারিকাইমালতে কোনো ঝামেলা হলে এক্সেসিভ সিক্রেশন, ওখান থেকে সিক্রেশন আসতে পারে। ঠিক আছে, তাহলে মনে রাখার ক্ষেত্রে আপনি তখন এই জিনিসটা করতে মনে রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এবার ঝটপট অ্যান্সারটা দিবেন। ওকে, বইয়ের দিকে তাকানো নিষেধ। বলেন এটা কোনটা ট্রু নাকি দুইটা? সত্যি সত্যি বলেন, একবারে কে কে পারছেন হাত তোলেন। কারা কারা ঝামেলায় পড়ছেন? ঠিক আছে, এইবার নিজে বইটা দেখেন। কে দেখছেন? আমি তো পেয়ার্ড অর্গান বলে আপনাকে বিভ্রান্ত করেছি। আপনি কি করেছেন? আর এ তো মনে রাখবে পেয়ার্ড অর্গান। বলেন একটা যদি কোনো মতে এই স্মলের জায়গায় যদি ট্রু বসান, অপরটা কি হয়ে যাবে? যদি আপনি কি করতে চান না জেনে রিসার্চ করেন, এই প্রশ্নটা ভুল করার কোনো সম্ভাবনা আছে? একটা অক্ষর, একটা নাম্বার কাটা যাওয়ার কোনো সুযোগ আছে? আছে কি নাই? সো দেখার সময় খেয়াল করে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ধরেন এই দুইটার মধ্যে ঝামেলা হইল, আপনি কোনোভাবে বের করতে পারছেন, তখন কি করবেন? হয় দুটাই ট্রু দিতে হবে, রিস্ক নেওয়া যাবে না। ওই যে রিসার্চ করতে গেলে ধরা খাবেন, নো রিসার্চ। ঠিক আছে, কারণ আপনাদের তিনটা তো আছেই। ঠিক আছে, তা আপনি যদি ওইটার মধ্যে গবেষণা করেন, একটা নিশ্চিত নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে। এফসিবিএস পরীক্ষার সিদ্ধান্ত ইনস্ট্যান্ট টেবিলে বসে ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলেন এটা ফলোইং টিউমারস মে প্রোডিউস হরমোন। ডান পাশের দিকে তাকান, বলেন তো গ্রানুলোসার সেল টিউমার অফ দ্য ওভারি, ফাইব্রোমা অফ দ্য ওভারি, কোরিওকার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, এখানে কোনো ফলস আছে? এখন যারা ওভারি নিয়ে চিন্তা করতেছেন, আপনি কিন্তু ফাইব্রোমার দিকে তাকান। ফাইব্রাস টিস্যুর কি কোনো সিক্রেটিং প্রপার্টি আছে? এটার উত্তর ঠিকই ফলস হবে। এখন আমাকে বলেন, ফাইব্রয়েড ইউটেরাস এটা কি হরমোন সিক্রেটিং হতে পারে না পারে না? ফাইব্রয়েড ইউটেরাস হবে? কি মনে হয়, লজিক কি বলে? হরমোন সিক্রেটিং টিউমারের মধ্যে ফাইব্রয়েড ইউটেরাস, ইউটেরাইন ফাইব্রয়েড হবে? হওয়ার তো কথা না। কিন্তু ডেভিডসন চাচার বক্সের মধ্যে ঢুকে দেখেন, ইরিথ্রোপয়েটিনের বরাবর যে ক্যান্সারের নাম দেওয়া আছে সেটা কি বলা আছে বলেন? আছে? এটা ব্যাখ্যা আমার কাছে জানা নাই, কিন্তু এখানে লেখা আছে। বুঝতে পেরেছেন? কোনো ব্যাখ্যা মিলাইতে পারবে না। যদি আজকে না দেখেন, আমিও নিশ্চিতভাবে ওখানে ফলস দিয়ে আসতাম। ঠিক আছে, তাহলে একটা স্পেশাল তথ্য, এই যে এসসিএলসি মানে কি বলেন? সুতার মতো তো চলে যাচ্ছেন। হ্যাঁ, স্মল সেল।
আর নিচের NSCLC মানে কি? নন স্মল সেল। ব্র্যাকেটে কি লেখা আছে মনে থাকবে? স্মল, কিন্তু মনে রাখেন এস মানে স্মল সেল লাং কার্সিনোমা। আসেন এবার 47 নাম্বার পেজে। আপনাদের সাথে আমার একটা চুক্তি ছিল যে আমি আজকে গ্রেডিং যখন পড়াবো আমি বলবো, প্রশ্নটা করব যে গ্রেডিং এ কি কি দেখা হয়। আপনি আমাকে এক লাইনে বলেন গ্রেডিং এ কি কি দেখা হয়। মনে আছে? ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। মনে আছে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া কি কি? এবার 1 নাম্বার আর 3 নাম্বার পয়েন্টটা সুন্দর মতো দাগান, দাগিয়ে দেখেন আমি কি আপনাদের সঠিক বলেছি না ভুল বলেছি। কি কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখন আগে বলেন, পরীক্ষা কিন্তু এই প্রশ্নটাই আসবে, এই কোশ্চেনটাই আসবে যে গ্রেডিং এ কি কি দেখা হয়। আপনি গ্রেডিং এ যখন কথাটা আসবে সবার আগে চিন্তা করবেন যে এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় কিনা। এটা হচ্ছে আপনার ফার্স্ট কনসার্ন। ওকে, এখন আপনাকে বলো যে সাইজ অফ দ্য টিউমার মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবেন? তাহলে ওটা ওই এলাকা বাদ দিয়ে ওকে স্টেজিং এ পাঠিয়ে দিবেন। সো টিউমারের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের দুটো টুলস লাগে, একটা হচ্ছে গ্রেডিং আর একটা হচ্ছে স্টেজিং। ওকে, গ্রেডিং আর স্টেজিং। স্টেজিং এ আমরা তিনটা জিনিস দেখি, ওখানে পাশে লিখে রাখেন TNM। TNM লিখেছেন? টি মানে হচ্ছে আমরা স্টেজিং এ দেখি সাইজ অফ দ্য টিউমার অর এক্সটেনশন অফ দ্য টিউমার, কত দূর পর্যন্ত এটা গেল। নাম্বার 2 দেখি নোডাল ইনভলভমেন্ট। ওকে, নোডাল ইনভলভমেন্ট, কয়টা লিম্ফ নোডে এটা গিয়েছে। এরপরে আসেন, সেক্ষেত্রে এই যে আজকে একটা কোশ্চেন ছিল না, ছিল লাংসের ক্ষেত্রে হাইলার লিম্ফোডেনোপ্যাথি পেলে সেটা এই পাশ হোক ও পাশ হোক আমরা ওয়ানই ধরবো, একটাই, মানে যতগুলাতে গিয়েছে আমরা ততগুলা কাউন্টে নিয়ে আসবো, N1 N2 N3। ওকে গেল। এরপরে আসেন এম। এম মানে হচ্ছে মেটাস্টেসিস হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি। ওকে, তাহলে TNM এর ক্ষেত্রে আপনাকে আমি বলি, ধরেন আমি এই মুহূর্তে এটাকে করছি না, ধরেন TNM একটা টিউমার, ধরেন এটা যদি হচ্ছে আপনার 1 থেকে 2 সেন্টিমিটার হয়, এটা ধরেন T1, 2 থেকে 3 হলে ধরেন T2, ঠিক আছে, 3 থেকে 4 হলে বা অ্যাবাভ 3 হলে ধরেন T3। ওকে, নোট যেটা আছে 1টা 2টা 3টা 4টা গেল। M1 হচ্ছে যদি মেটাস্টেসিস হয়, M0 হলো কি হয় নাই, ঠিক আছে। এবার আসেন গ্রেডিং, মনে আছে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, আমি এই কথাগুলো বলেছিলাম ওখানে লেখা আছে দেখেন। গ্রেড 1 মানে কি 75% ভালো আছে, 25% ঝামেলা, মিলছে না। ওকে, তাহলে আনডিফারেন্সিয়েটেড। ওকে, ওখানে কি আছে, যদি 50 পর্যন্ত ঠিক আছে আর 50 মিল নাই 2। ওকে, ওদিকে আছে লেস দেন 25 কত সবচেয়ে খারাপ, ঠিক না, গ্রেড 4। তাহলে গ্রেড 1 2 3 4 আছে। এখন আমাকে কয়েকটা কথা বলেন, গ্রেডিং অর স্টেজিং, হুইচ ওয়ান ইজ ক্লিনিক্যাল? স্টেজিং। Grading or staging, which has got most important values? Grading এবং staging এর মধ্যে which has got more prognostic values? হ্যাঁ, prognostically কোনটা বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, ইম্পর্টেন্স দিক থেকে দুইটাই সমান ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাম্বার 1 prognostic values, staging না গ্রেডিং? কেন বলছেন বলেন? আচ্ছা, এবার আমি একটা বলি, ধরেন একটা টিউমার আছে গ্রেড 3 আর একটা টিউমার আছে গ্রেড 2, কোনটা খারাপ বেশি? গ্রেড 3। গ্রেড 3 N0 M0, গ্রেড 2 N3 M1। বলেন কোন রোগীর প্রগনোসিস খারাপ? সেকেন্ড ওয়ান। কাকে দিয়ে বুঝালেন? সো প্রগনোস্টিক্যালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, আমি স্টেজিং দিয়ে প্রগনোসিসটা আমি বের করতে পারবো। কিন্তু ট্রিটমেন্টের সময়ও কিন্তু আপনার এটা লাগবে, গ্রেডিং লাগবে না? ঠিক আছে, এখন আপনি M3 M1 ইয়া করে আছেন, দেখা হলো গ্রেড হাই গ্রেড না, সো দুইটা জয়েন্ট কোলাবোরেশনে আমরা টিউমারের অ্যাসেসমেন্ট করব। ওকে, এখন একটা 2 সেন্টিমিটার বিশিষ্ট লাইপোমার গ্রেডিং করা, এমআরসিপি সিএস বা এই পরীক্ষাগুলোতে কিন্তু গ্রেডিং স্টেজিং থেকে এইভাবে প্রশ্ন আসে। আজকে একটা প্রশ্ন পেয়েছেন না, এই স্যাম্পল কিন্তু শুরু হয়ে যাবে, বিসিপিএসও আসা শুরু হবে। লাইপোমা 2 সেন্টিমিটার, বলেন। হ্যাঁ, আচ্ছা ধরেন T2 ধর, আচ্ছা ঠিক আছে T1 বা T2 ধরলাম। ওকে, T2 N0 M0, সহজ না? এটার একটা এক্সাম্পল বলেন। এক্স্যাক্টলি, ভেজাল সেল কার্সিনোমা বলা যায় না? গ্রেড বেশি হয় না, হতে পারে একটা এক্সাম্পল। ওকে, সো আমরা গ্রেডিং আর স্টেজিং থেকে ছোট ছোট কয়েকটা কথা জানলাম, সামনে যেতে থাকেন।